আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় দর্শক শ্রোতা। আজকে লাইভ টক শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি তাইফ হুসাইন। আজকের বিষয় রাজনৈতিক সরকার গঠিত হলে পরবর্তীতে তারা কেমন করে ক্ষমতা ছাড়বে সেই সম্বন্ধে আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা নিরপেক্ষ ইলেকশন দেখেছি। 1991 সালের ইলেকশন, 1996 এবং 2001 সালের ইলেকশন। 1991 সাল থেকে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, 1991 সালে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয় বেগম খালেদা জিয়া। সেই ইলেকশনটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং বিরোধী দলের ভূমিকায় ছিলেন আওয়ামী লীগ। 1996 সালে আমরা দেখলাম যে বিএনপি ক্ষমতা শেষ সময়ে যে তারা এককভাবে একটি ইলেকশন করেছিল। জননেত্রী বেগম খালেদা জিয়া 3.5 মাস ক্ষমতায় ছিলেন। জনগণের চাপের মুখে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে দিয়ে একটি সুস্থ সুন্দর ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল 1996 সালে। সেই ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। সেই আওয়ামী লীগ তারা আবার 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখতে। কিন্তু 2001 সালে যখন এসে বিএনপি সরকার ক্ষমতায় আসে, 2007 সালে সেই ঠেলাঠেলি, তত্ত্বাবধায়ক সরকার কে হবেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, সেখান থেকে এই দেশের ঝামেলা শুরু হয়। প্রথমে KM হাসানকে প্রধান বিচারপতি KM হাসানকে বিএনপি মনোনীত করেন, কিন্তু আওয়ামী লীগ মানে নাই। তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তিনি প্রধান উপদেষ্টা হন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এবং রাষ্ট্রপতির দুটোটার দায়িত্ব পালন করেন। তখন 111 সরকার গঠিত হয় এবং দেশে 2-2.5 বছর একটি অস্থির পরিবেশ বিরাজ করে। সেই ইলেকশনে মঈন ফখরুদ্দিন একটি কৌশলে দুর্নীতি করে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে তারা দেশ থেকে পালিয়ে যায়। সেই আওয়ামী লীগ ধীরে ধীরে তারা 14তে ইলেকশন এককভাবে করে আস্তে আস্তে স্বৈরাচারে রূপান্তরিত হয়। 14, 18, 24 ইলেকশন দেখলাম। যাই হোক, ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে যে 24-এর সেই স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা একটি বিপ্লবী সরকার দেখতে পেলাম প্রফেসর ইউনূসের নেতৃত্বে, যেখানে ছাত্র প্রতিনিধি রয়েছে। এখন অনেক রাজনৈতিক দলেরা নির্বাচন চাচ্ছে, যে আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত। কখন নির্বাচন দিবেন প্রধান উপদেষ্টার কাছে আলোচনায় একটাই তাদের। রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক নেতারা বলছে দ্রুত ইলেকশন দেন, আমরা ক্ষমতার চেয়ারে বসে আমরা দেশকে শাসন করি। কিন্তু এই দীর্ঘ 17 বছর যে ফ্যাসিবাদের স্বৈরাচারের মোকাবেলা করতে পারে নাই কোনো রাজনৈতিক দল, সাধারণ জনগণ এবং ছাত্রদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এখন সেই পুরনো কায়দায় সেই পুরনো সংবিধানেই আবার ফিরে যেতে চায় আমাদের রাজনৈতিক দলেরা। সেই 72-এর সংবিধানে, সেই সংবিধান বহাল থেকে, সেই ফ্যাসিবাদী কাঠামো বহাল থেকে আমরা শুধু ইলেকশন চাচ্ছি। এই ইলেকশন করে আমরা যে কোনো দল ক্ষমতায় বসতে পারি। ধরলাম বিএনপি ক্ষমতায় বসছে, ইলেকশন দিল, ভোট হলো, আপনারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আপনারা ক্ষমতায় চলে গেছেন। এখন আপনারা যে 5 বছর চালাবেন,
5 বছর পরে কেমন করে আপনি ক্ষমতাটা হস্তান্তর করবেন সেই বিষয়টা আগে ফয়সালা করতে হবে। আমরা জনগণ সেই বিষয়টা দেখতে চাই। সেই 5 বছর পরে আবার রক্তারক্তি, দাঙ্গা হাঙ্গামা, বাড়িঘর ভাঙচুর, কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কে হবে প্রধান বিচারপতি, কে হবে নির্বাচন কমিশনার, এটা কিভাবে কাঠামোটা কিভাবে হবে, সেই বিষয়গুলো আপনাদেরকে সকল রাজনৈতিক দলকে লিখিত আকারে সেটা আমাদের এই ইউনূস স্যারের কাছে জমা দিতে হবে। তাহলে আমরা জনগণ আশ্বস্ত হব। নচেত রাজনৈতিক দল আপনারা ক্ষমতায় ঠিকই যাবেন, কিন্তু 5 বছর পরে ক্ষমতা যেদিন ছেড়ে দিবেন তখন আপনাদের বাড়িঘর ভাঙচুর হবে। যেমনভাবে এই স্বৈরাচার পতনের পর ভাঙচুর হয়েছে। অতীতের ইলেকশনে যখন কোনো সরকার এক সরকার ক্ষমতা ছেড়ে আরেক সরকার ক্ষমতা হস্তান্তর করা হয় তখন বাড়িঘর ভাঙচুর হয়, দেশে একটা অস্থির পরিবেশ বিরাজ করে। সেটা আর আমরা এই তরুণ যুবকরা আর দেখতে চাই না। আমরা আজকে 3 টার্ম যাবৎ ভোট দিতে পারি নাই। আমাদের মনের ইচ্ছা আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবো, একটা ভোট দিব ভাই। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একজন জনপ্রতিনিধি, আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই। এই 17 বছর ভোট ছাড়া চেয়ারম্যান মেম্বার এমপি তো কোনো ভোটই লাগে নাই। চেয়ারম্যান মেম্বার ভোট দিছি, যারে ভোট দেই সে মেম্বার চেয়ারম্যান হতে পারে না। এভাবে দুর্নীতিভাবে এই 17টি বছর গেছে। এখন যারা রাজনৈতিক ব্যক্তি, বড় বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম, তারা খালি ইলেকশনই চাচ্ছে। কবে এই দেশের এই সমাধান সম্ভব হবে যে একটি শান্তিমতভাবে হস্তান্তর করে আমরা 5টি বছর ক্ষমতায় থাকার পর যে আমরা ক্ষমতাটা হস্তান্তর করব, আমরা কার কাছে ক্ষমতার হস্তান্তর করব, এবং একটি ফ্রি ফেয়ার ইলেকশনের কেমনভাবে করব সেই বিষয়ে যদি আপনারা এখন যদি ফয়সালা না করতে পারেন তাহলে আপনাদের রাজনৈতিক দলেরা ক্ষমতায় গেলে এটা আমরা মনে হয় না, আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে ধারণা হয় যে এটা ফয়সালা হবে না। যদি আপনারা এখন এটা ফয়সালা করতে পারেন যে আমরা ক্ষমতায় যাওয়ার 5 বছর পরে যে আমরা ক্ষমতাটা হস্তান্তর করব সেই কাঠামোটা কেমন হবে, সেটা সকল রাজনৈতিক দল সেটা বৈশা পরামর্শ করে সেই কাঠামোটা প্রস্তুত করেন এবং সংবিধান সংস্কার করেন কিংবা চেঞ্জ করেন। নতুন সংবিধান চাই আমরা, যাতে আর ফেসিবাদ বাংলাদেশ মাটিতে জন্ম না হয়। সেজন্য সকল রাজনৈতিক ঐক্যবদ্ধভাবে একটি সনদ গঠন করেন। সেই সনদের ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই। ইনশাল্লাহ আমার এই ক্ষুদ্র পরামর্শ আপনারা রাজনৈতিক দলের নেতারা বিবেচনা করে দেখবেন যে আমরা এই এমন একজন নেতার হাতে এখন দেশ রয়েছে যে আমাদের দেশ নিরাপদ। কোনো ভিনদেশি পরাশক্তি আমাদের দেশে ছুবল মারতে পারবে না। আমাদের এই নেতা বিশ্বনন্দিত নেতা এবং আন্তর্জাতিক লিডার এবং অনেক বড় মাপের খেলোয়াড়। প্রফেসর ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা এখন যে বাংলাদেশের যে কাঠামোগুলো বিভিন্ন সংস্কার সমাধান দ্রুত, সংস্কারের এত সময় লাগবে না। আমরা চাচ্ছি না যে নির্বাচন পিছিয়ে যাক, কিন্তু আপনারা সংস্কার সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে সংস্কার করা সম্ভব। আপনাদের কিছু কিছু নেতা বলতেছে, বিএনপির অনেক বড় বড় নেতা বলতেছে যে এই সরকার যে সংস্কার করবো আমরা এসে পরিবর্তন করব। না ভাই, এইসব না। আপনারাও সরকারকে সহযোগিতা করেন এবং সবাই মিললে আমরা এই সোনার দেশটাকে এগিয়ে নিতে চাই। আমরা কি আরো পিছিয়ে যেতে চাই? আমাদের দেশ আগামীতে এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের তরুণরা, আমরা একজন যোগ্য প্রতিনিধিকে ভোট দিতে চাই, এভাবে আমাদের দেশকে এগিয়ে নিতে চাই। আমাদের তরুণরা রাজনীতিতে এসেছে, তরুণদেরকে ওয়েলকাম জানান। আপনারা তরুণদের দেখি ভুল ধরাতে ব্যস্ত। আপনারা কি আজীবনই বেঁচে থাকবেন কিংবা আজীবনই আপনার ক্ষমতা যেতে চান? আজকের তরুণ নেতারা আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, মন্ত্রী হবে, এমপি হবে। আপনারা তাদেরকে পরামর্শ দেন। আমাদের অনেক সিনিয়র নেতারা, বিএনপির, জামাতের অনেক সিনিয়র নেতারা খালি ছাত্রদেরকে বুলি ধরতেছে যে ছাত্ররা ফালতু, এদের এদের টকশোর মধ্যে বলতেছেন যে ছাত্রদের কথা শোনা যাবে না। এই হাসনাত নাহিদ সার্জিসের কথা বললে আপনারা রাগান্বিত হচ্ছেন কেন ভাই? আপনারা কি সারা জীবন ক্ষমতায় থাকতে চান? এই হাসনাত সার্জিসটা কি ক্ষমতায় এমপি মন্ত্রী হতে পারবে না? না আপনারাই কেমত পর্যন্ত হায়াতে পাবেন না? আপনারা কেমত পর্যন্ত ক্ষমতায় থাকতে চান? এক স্বৈরাচারকে দেশের মাটি থেকে দূরেছি। আপনারা যে আলাপ আলোচনা করতেছেন যে স্বৈরাচারী মনোভাব আপনাদের ভিতরে, যে আপনারাই এই ইলেকশন দেওয়ার পরে আপনারা এই 15 বছর 20 বছর ক্ষমতায় থাকবেন, এইটা আপনাদের কথার ভাবসাব এরকম। অতএব আপনারা নতুন
ছাত্রদের নতুন দলকে পরামর্শ দেন এবং আরও যত রাজনৈতিক দল আছে তাদেরকে আপনারা ওয়েলকাম জানান। আমরা দেখতে পেলাম ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন একটি দল করেছে আমজনতার পার্টি। ওই বাটপার কেমনি দল করার সুযোগ পায়? ওই বাটপার বাংলার জমিনে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? এটা কি আপনারা চোখে দেখেন না? লক্ষ লক্ষ কোটি টাকা যে আত্মসাৎ করেছে যে ডেস্টিনি, সেই ডেস্টিনি আবার কেমনে করে বাংলাদেশ রাজনৈতিক দল করে এবং আমজনতার পার্টি নামে আত্মপ্রকাশ করে। এই আমজনতার টাকা মাইরা খাইয়া আমজনতার গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের ডেস্টিনি করে কোটি কোটি টাকা আজকে আত্মসাৎ করে তিনি রাজনৈতিক দল করে আমজনতার পার্টি নামে আত্মপ্রকাশ করে। এই দেশে দুর্নীতিবাজরা যদি রাজনীতি করতে পারে তাহলে আওয়ামী লীগের নেতারা তো দুর্নীতি করছে, তারাও রাজনীতি করতে পারবে। তাদেরকে এত বাধা দেন কেন? অতএব এরকম রং তামসার রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা চাই সুষ্ঠু সুন্দর রাজনীতি এবং উত্তম চরিত্রের মানুষরা রাজনীতিতে আসবে। যারা উত্তম চরিত্রে নিয়ে আসবে, কোনো দুর্নীতিবাজ থাকবে না, তাদেরকে ওয়েলকাম জানাবেন। এই ডেস্টিনির বিরুদ্ধে তো কোনো নেতার কথা বলতে দেখলাম না, কোনো রাজনৈতিক দল এই ডেস্টিনির সম্বন্ধে কথা বলছেন না কেন? ডেস্টিনি কি ভয় পান নাকি? এই রফিকুল আমিন হলো বিশ্ব পাটপার, ওর তো ফাঁসি হওয়া উচিত ছিল। ও কেমন করে রাজনৈতিক দল গঠন করে? সকল রাজনৈতিক সংগ্রামের দলকে বলতে চাই, আপনারা এর প্রতিবাদ করেন। প্রিয় দেশবাসী, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।